আমার নাম তুষার, ছদ্মনাম। আমি পড়ালেখা করার সুবাদে বাড়ি থেকে বেশ দূরে একটি শহরের কলেজের আবাসিকে থাকি। আমরা ছিলাম সমাজের কাছে অনেক সম্মানিত একটি বংশ বা পরিবার। তো আমাদের এলাকাটি ছিল বাংলাদেশের যমুনা নদীর কোনো এক শাখার তীরে। তারপর অনেকদিন পর আমি কলেজ থেকে কিছুদিন ছুটি পাওয়ার কারণে আমি গ্রামের বাড়িতে যাই ছুটি কাটাতে। তখন নদীর পানি শুকিয়ে গিয়েছিল, অনেকটা পড়ে গিয়েছে নদীর তীরে। সেই নদীর পাশে আমাদের অনেক জমি আছে, সেখানে সবজি চাষ করা হয়, যেমন মরিচ, বেগুন, বরবটি ইত্যাদি। এই জমিগুলো দেখাশোনা করার জন্য গ্রামের একটি বখাটে যুবককে দায়িত্ব দেওয়া হয়। সেই ভাইটির নাম শুভ, ছদ্মনাম। একদিন বিকেলে শুভ ভাই আমাদের বাড়িতে এলো আমার বাবা মায়ের সাথে দেখা করতে। সেখানে তার সাথে আমার দেখা হয়ে যায় এবং দুই চার কথা বললাম। তারপর আমি শুনলাম শুভ ভাই নাকি আমাদের নদীর পাশে জমিগুলো দেখতে যাবে, যে জমির কি অবস্থা। আমি এই কথা শোনা মাত্রই বাবা মাকে বললাম যে আজ শুভ ভাইয়ার সাথে আমিও যাব। অনেকদিন থেকে যাই না, একটু দূরে ঘুরে আসি। আমার বাবা মা কোনো আপত্তি করলো না, বলল যা ঘুরে আয়। তারপর আমি শুভ ভাই আর গ্রামের একটি বন্ধুকে নিয়ে আমরা রওনা দিলাম। গ্রামের মাঠের আইল ধরে আমরা তিনজন হাঁটছিলাম। হঠাৎ চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে গেল। দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমরা তিনজন দৌড়াতে লাগলাম যেন তাড়াতাড়ি পৌঁছে যাই। ইতিমধ্যে দেখলাম অনেক দূর বৃষ্টি দেখা যাচ্ছে। তাই আমরা খুঁজতে থাকি যে চারপাশে কারো বাড়ি আছে কিনা, যেখানে আশ্রয় নিব। তারপর আমরা একটা টিনের বাড়ি দেখলাম, সেখানে দৌড়ে গেলাম এবং সেখানেই আশ্রয় নিলাম। অবশ্য সেই বাড়ির মালিকটাও শুভ ভাইয়ের পরিচিত। এভাবে কেটে গেল ১.৫ ঘন্টা সময়। আস্তে আস্তে বৃষ্টি থামলো, চারপাশে অনেকটা অন্ধকার হয়ে গেছে। দেখে বুঝলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরেও আমরা হাঁটা দিলাম আমাদের জমির দিকে। আমার কাছে স্মার্টফোন ছিল আর শুভ ভাইয়ের কাছে একটি টর্চ লাইট ছিল। ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে হাঁটতে থাকলাম খোলা মাঠে। দেখলাম আমরা তিনজন ছাড়া খোলা মাঠে আর কেউ নেই। বলে রাখা ভালো, আমাদের সেই জমিতে যেতে হলে একটি ঘন বাঁশবাগান, একটি কবরস্থান পার করতে হাঁটতে সেই বাঁশবাগানের কবরস্থানের কাছে পৌঁছে গেলাম। তখন একদম চারপাশ রাত হয়ে গেছে, আকাশে বাঁকা চাঁদও উঠেছে। যেতে যেতে হঠাৎ শুভ ভাই কিসের সাথে যেন হুমড়ি খেয়ে একটি ভাঙা কবরের মাঝে পড়ে গেল। আমরা সাথে সাথে তাকে উঠতে সাহায্য করলাম। শুভ ভাই উঠে সেই কবরের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন এবং বললেন, তোমরা চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমি আর আমার সেই বন্ধুটো শুভ ভাইয়ের কথা শুনে অবাক হলাম আর বললাম, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? শুভ ভাই বললেন, দেখ ভাই, যা বলার পরে বলবো, এখান থেকে আগে চলো। তারপর আমরা বিপরীতে বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি শুভ ভাইকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে ভাই, কবর দেখে এমন আঁতকে উঠলেন? কবরের ভেতরে কিছু দেখেছিলেন নাকি? শুভ ভাই বললেন, কিছু দেখিনি তো ঠিকই, কিন্তু এই কবরটি আমার জীবন শেষ করে দিয়েছে, যার ভার আমি এখনো বয়ে বেড়াচ্ছি। এই কথা শুনে আমি একটু আগ্রহ নিয়ে বললাম, ভাই কি হয়েছে আমাকে একটু বলুন তো। আমার কথা শুনে শুভ ভাই বললেন, শুনবে? এত সময় ধৈর্য নিয়ে শুনতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ ভাই, অবশ্যই পারবো, আপনি বলুন। আমার কথা শুনে শুভ ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো তাহলে। একদিন আমি মাঠে কাজ করছিলাম, তখন ছিল গরমের দিন। চারপাশে তাল আর কাঁঠাল পাকার ধুম পড়ে গেছে। আমি যেই মাঠে কাজ করছিলাম সেই মাঠের পাশের আরো কয়েকটি মাঠে কিছু মানুষ কাজ করছিল। আমি একটি গান ধরে কাজ করছিলাম। এমনই এক সময় বুঝতে পারলাম কে যেন আমাকে পিছন থেকে ডাকছে, এই ছেলে, এই শোনো তো একটু।
এভাবে ডাকতেই আছে, যেই না আমি পিছনে তাকালাম দেখলাম একটি কবিরাজ বা তান্ত্রিক টাইপের সারা শরীরে লাল কাপড়ে ঢাকা এক মুরব্বি। আমি বলে উঠলাম, কিছু বলবেন? তিনি বললেন, আমি এই জমিতে কিছুদিন তাঁবু নিয়ে থাকতে চাই, আমি কি থাকতে পারি? সেই তান্ত্রিক টাইপের লোকটি যে জমিতে থাকতে চাচ্ছিলেন, সেই জমির মালিক পাশের জমিতে কাজ করছিল। আমি সেই জমির মালিককে ডাকলাম এবং বললাম যে, এই মুরব্বি আপনাকে কিছু বলতে চায়। তারপর সেই তান্ত্রিক টাইপের লোকটি সেই জমির মালিককে জানায় যে তিনি কিছুদিন এই জমিতে থাকতে চায়, যদি তার কোনো আপত্তি না থাকে। জমির মালিক বললেন, আমার কোনো আপত্তি নেই, আপনি চাইলে থাকতে পারেন। কবিরাজটি এক প্রকার খুশি হলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কালকে সময় হলে সকালের দিকে একটু আসিও। আমি তাকে বললাম, হ্যাঁ অবশ্যই আসব। বলে আমি সেদিনের মতো কাজ করে মাঠ থেকে বাড়িতে গেলাম। পরদিন সকালে আবার সেই মাঠে গেলাম যেখানে তান্ত্রিকটি থাকতে চেয়েছিল। আমাকে আসতে দেখি সেই লোকটি এক গাল হাসি নিয়ে আমার দিকে এগোতে থাকলেন। আর একগাল হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, ওহ, এসেছো তুমি? যাক, ভালোই হয়েছে। আমি এখানে কাঠের একটি ঘর তৈরি করব, তাই এই কাজে তুমি আমাকে সাহায্য করলে আমার জন্য সুবিধা হতো, তাই তোমাকে ডেকেছি। করবে আমাকে সাহায্য? আমি বললাম, কেন করব না। সেই লোকটিকে সাহায্য করে একটি ঘর তুলে দিলাম। কাজ শেষে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি কবিরাজ? তিনি বললেন, হ্যাঁ। এভাবেই জানতে পারলাম তিনি কবিরাজ। কিছু কথা বলতে বলতে আমি বললাম, তাহলে আজ আমি বাড়ি যাচ্ছি। সেই লোকটি বললেন, কাল আবার আসিও। আমি বললাম, ঠিক আছে, আসবো। এভাবে প্রতিদিন আমি তার সাথে দেখা করতে যেতাম। অনেক সময় যে দেখতাম লোকটি ধ্যানে করছেন। এভাবে প্রায় ১ মাস হয়ে গেল। তিনি একদিন বললেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, এখনই চলে যাবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি যেখানে যাই সেখানে ১ মাসের বেশি থাকি না। আমি ওনার সাথে থেকে থেকে আমারও কবিরাজি বিষয়ে একটু আগ্রহ এসে গিয়েছে। তাই আমি তাকে বললাম, আপনি যখন চলেই যাবেন তাহলে আমাকে যদি কিছু শিখিয়ে দিয়ে যান তবে আমার আর গ্রামের মানুষের অনেক উপকার হতো। আমার কথা শুনে তিনি আমাকে অনেক কিছু শিখিয়ে দেন, যা আসলেই অনেক উপকারী। আমার বাবার এক জমিতে কিছু ঝামেলার কারণে আমার বাবার নামে পুলিশ কেস হয়। তাই আমি ভাবছিলাম যদি ওনার কাছ থেকে কালো জাদু শিখি তাহলে আমাদের জমিটা হয়তো ফিরিয়ে আনা যাবে, সেই সাথে কেসটাও তুলে নেওয়া যাবে। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি কৌশলে তাকে বললাম, কবিরাজ সাহেব, আমাকে একটু কালো জাদু শেখাবেন? কারোর ক্ষতি করব না, শুধু শিখতে চাচ্ছি। প্রথমে তিনি রাজি না, তারপর অনেক জোরাজুরিতে তিনি রাজি হন এবং বলেন যে, বেশ, তুই যখন এত করে বলছিস, যা, তোকে আমি কালো জাদু শেখাবো। তবে আজ নয়, যেদিন কাজ আসবে সেদিন তোকে বলবো। আজ তুই বাড়ি যা। তার কিছুদিন পর কবিরাজের ডাক এলো। আমি আর দেরি না করে সাথে কবিরাজের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। তার সেই মাঠের বাড়ির দিকে আমাকে যেতে দেখতেই সে ঘর থেকে বলে উঠল, এসেছিস তাহলে? আজকে তোকে একটি কাজ করতে হবে। যদি তুই এই কাজটি করতে পারিস তাহলে তুই কালো জাদু শেখার প্রথম ধাপ অতিক্রম করতে পারবি। কাজটা একটু কঠিন, তবে খুব বেশি কঠিন হবে না যদি তুই সাহসী হয়ে থাকিস। আরেকবার ভেবে দেখ, সত্যি সত্যি শিখতে চাস কালো জাদু? আমি কোনো কিছু না ভেবেই বলে দিলাম, কিসের ভাবাভাবি, আমি পারবো, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। সেই কবিরাজটি বলল, ওই মাঠের একপাশে একটি শ্মশান আছে, সেখানে একটি আত্মহত্যা করা মেয়েকে দাহ করা হয়েছে। যেখানে মেয়েটিকে পোড়ানো হয়েছে তার পাশে একটি বড় বাঁশ মাটিতে পুঁতে দেওয়া আছে।
সেই বাঁশটি তুলে নিচে একটি কলসি আছে, সেটা তোকে নিয়ে আসতে হবে। আর শ্মশানে যাওয়ার পথে অনেক কিছু তোর পথ আটকাতে পারে, আবার পিছন থেকে তোর নাম ধরে ডাকতে পারে। এসব শুনে ভয় পেলে চলবে না। আর হ্যাঁ, গভীর রাতে যেতে হবে। এই কাজটি করার সময় তোর শরীরে যেন কোনো কাপড় না থাকে। পারবি তো? আমি কথাগুলো শুনে একটু ভয় ভয় পাচ্ছিলাম, তবে কবিরাজকে তা বুঝতে না দিয়ে বললাম, হ্যাঁ পারবো। তারপর রাত যখন গভীর হয়ে গেল, তখন আমি সাথে করে একটি কোদাল, কলসটি নেওয়ার জন্য কাপড়ের একটি ব্যাগ আর একটি টর্চ লাইট নিয়ে রওনা দিলাম। যাওয়ার সময় কবিরাজ আমাকে তার দেওয়া একটি তেল মেখে যেতে বললেন। আমি তেলটি যখনই আমার মুখে মাখতে যাব, তখনই যেন পেট থেকে সব নাড়িভুড়ি বের হয়ে আসবে, এতটাই দুর্গন্ধ ছিল। তাও কোনো মতে মেখে আমি রওনা দিলাম। আমি টর্চ জ্বালিয়ে শ্মশানের রাস্তা ধরে হাঁটতে থাকলাম। অনেক রাস্তা হেঁটে গেলাম, কোনো সমস্যা হলো না। তারপর যখন প্রায় শ্মশান ঘাটের কাছে এসে গেছি, তখনই দেখলাম আমার পিছনে স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় একটি কুকুর আমার পিছন পিছন আসছে। প্রথমে কুকুরটি দেখে অবাকই হলাম, কারণ আমি লোকালয় থেকে অনেক দূর চলে এসেছি। এখানে তো কুকুর থাকার কথা নয়। যাই হোক, আমি পাত্তা না দিয়ে হাঁটতে থাকলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি কুকুরটার রাগান্বিত চেহারায় চোখ দুটো টকটকে লাল আগুন বের হচ্ছে, এমন চেহারায় আমার দিকে ধেয়ে আসছে। আমি ভয়ে দৌড় দিলাম শ্মশানের দিকে। তারপর পিছনে তাকিয়ে দেখি আর কিছু নেই। ততক্ষণে আমি শ্মশানে চলে এসেছি। তারপর যেই না লাইটটা শ্মশানের দিকে দিয়ে সদ্য দাহ করা মেয়েটির ছাই খুঁজতে যাব, অমনি ধপ করে লাইটটি নিভে গেল। একটু ভয়ই পেলাম। বলে রাখা ভালো, শ্মশানের পাশে একটি ছোট নদী ছিল। পূর্ণিমার আলোয় সে নদীর পানি চকচক করছিল। সে আলোতেই হাঁটতে হাঁটতে খুঁজতে থাকলাম সেই সদ্য দাহ করা মেয়েটিকে। কিছুক্ষণ এভাবে চলতে চলতে দেখতে পেলাম কি যেন একটা আগুনের শিখার মতো জ্বলছে। কাছে গিয়ে বুঝলাম এটি সেই মেয়েটির দাহ করা ছাই। তখনও একটু একটু আগুন জ্বলছিল। এবার আমি সেই বাসটি খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিসের সাথে যেন হোঁচট খেলাম। তারপর উঠে দেখি এটি সেই বাসটি, মাথায় একটি লাল কাপড় বাঁধানো। অনেক চেষ্টা করলাম বাসটি তোলার জন্য, কিন্তু কিছুতেই তুলতে পারছি না। সাথে সাথে একটি মেয়েলি গলায় আমার পিছন থেকে বলছিল, যা এখান থেকে, যা, নিয়ে যেতে পারবি না। যান নিয়ে বাঁচতে চাইলে এখনই চলে যা। কবিরাজের কথা মতো আমি তার কথার পাত্তা না দিয়ে শেষমেশ একটা হ্যাচকা টানে উঠে আসলো সেই বাসটি। তারপর পাগলের মতো কোদাল দিয়ে খুঁড়তে লাগলাম। অনেকক্ষণ ধরে খুঁড়তে খুঁড়তে মনে হলো কোদালটা কিসের সাথে যেন ঠেকলো। তারপর হাত দিয়ে বুঝতে পারলাম যে এটি সেই কলস। সাথে সাথে সেই কলসটি আমার সাথে আনা কাপড়ের ব্যাগের ভিতর যেই না ঢোকাবো, অমনি দেখি সেই নদীতে একটি মেয়ে সাদা শাড়ি পরে ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর আমাকে বলছে, যদি বাঁচতে চাস তাহলে আমার জিনিস ওখানে রেখে যা। আমি দ্রুত সেই কলসটি আমার ব্যাগের ভিতর নিয়ে উল্টা বাড়ির দিকে দৌড় দিলাম। সাথে সাথে আমার পিছন থেকে আত্মা চিৎকার ভেসে এলো। আমাকে বলছি আমার জিনিস রেখে যা, নয়তো ভালো হবে না। বলে সেই মেয়ের অবয়বটি আমার পিছনে পিছনে ধাওয়া করতে থাকে। আমি কোনো কিছু না ভেবে দিক বেদিক ছুটতে থাকলাম। তারপর নদীর তীরের চরে এসে জ্ঞান হারালাম। তারপর যখন জ্ঞান ফিরে, তখন দেখলাম আমার সাথে সেই কলসটি এবং কাপড়ের ব্যাগটি কিছুই ছিল না। তারপর উঠে দেখলাম চারপাশ একটু আলো আলো হয়েছে। বুঝলাম সকাল হতে চলেছে। এক দৌড়ে আমি কবিরাজের কাছে আসি এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বললেন, আমি তোকে আগেই বলেছি, আরেকবার ভেবে দেখ, কিন্তু তুই শুনলি না। তোর ভাগ্য ভালো যে এখনো বেঁচে আছিস। আমি যদি তোকে কাল শরীর বন্ধ করার তেলটা না মাখতে দিতাম,
তাহলে তুই সেখানে আজ মারা যেতি। তোর দ্বারা এটা সম্ভব নয়, তুই যা। সেদিন আমি বললাম, কবিরাজ সাহেব আমাকে আর একটা সুযোগ দেন, আমি পারবো। এভাবে অনেক কাকুতি মিনতি করার পর কবিরাজ আরেকটি সুযোগ দিতে রাজি হয়। তারপর আরেকদিন কবিরাজ আমাকে ডাক পাঠালেন। আমি আবার গেলাম। তারপর কবিরাজ বললেন, তোকে আজ একটা কাজ করতে হবে। যদি পারিস তাহলে তোকে আমি কালো জাদু শেখাবো, আর যদি না পারিস তাহলে তুই আর আগ্রহ দেখাবি না, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। এরপর কবিরাজ বললেন, ওই মাঠের মাঝখানে একটি বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের ভেতরে একটি কবরস্থান আছে, সেখানে একটি পুরুষ মানুষকে কবর দেওয়া হয়েছে। তোকে কবর খুঁড়ে সেই মানুষটির মাথা কেটে নিয়ে আসতে হবে। আমি বললাম, ঠিক আছে। আমি একটি ছুরি আর লাঠি নিয়ে রওনা দিলাম সেই বাঁশঝাড়ের উদ্দেশ্যে। আর কবিরাজ আমাকে একটা পড়া পানি দিয়েছিলেন, যাতে কোনো সমস্যা হলে সেই পানি ছিটিয়ে দেই। ঠিক আগের মতোই সারা রাস্তা গেলাম, কোনো সমস্যা হলো না। ঠিক যখনই সেই বাসযারের সামনে গেলাম, তখনই মনে হচ্ছে কে যেন পিছন থেকে দৌড়াদৌড়ি করছে। মনে হচ্ছে কে যেন তাকে পিছন থেকে ডাকছে। তারপর যখনই আমি পিছনে তাকালাম, রীতিমতো আঁতকে উঠলাম। দেখলাম একটি সাদা কাপড় পরা মানুষ রাগান্বিত মুখ করে, চোখ দুটো লাল টকটকে আমার দিকে তাকিয়ে আছে। আমার ভয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। তারপর পিছনে তাকিয়ে দেখি আর কেউ নেই। তারপর আমি বাজারের ভিতরে ঢুকলাম। ঢুকে সেই কবরটি খুঁজতে থাকি। এক পর্যায়ে কবরটি পেয়ে যাই। আমি হন্তদন্ত হয়ে কবরটি খুঁড়তে থাকি। খুঁড়তে খুঁড়তে যখনই কবরের বাঁশগুলো সরিয়ে ফেললাম, সাথে সাথে আমি আঁতকে উঠলাম এবং এক আর্তচিৎকার দিয়ে উঠলাম। আমি দেখলাম যে বিশাল বড় একটা সাপ কবরের লাশটিকে পেঁচিয়ে রেখেছে। সাথে সাথে আমি কবিরাজের দেওয়া পানি ছিটিয়ে দিতেই সাপটি অদৃশ্য হয়ে গেল। তারপর আমি ভয়ে ভয়ে কবরে নামলাম। নামার সাথে সাথে যেই না মাথাটা কাটতে মাথার কাছে যাব, অমনি একটি ধাক্কা খেলাম। দেখলাম লাশের মাথাটি আস্তে আস্তে আমার দিকে ঘুরছে এবং লাশের চোখটি সম্পূর্ণ খোলা। এটি দেখে আমি ভয়ে যখনই কবর থেকে উঠে আসতে যাব, তখনই লাশটি আমার পা চেপে ধরে। আমি প্রাণপণে চেষ্টা করছি পা ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই পারছি না। এক পর্যায়ে আমি ঝটকা দিয়ে আমি লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ি। ওঠার সাথে সাথে কবর থেকে সেই লাশটি আমাকে বলছিল, আজ তোর নিস্তার নেই, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি দিক বেদিক দৌড়াতে থাকি। পিছনে একটি কালো অবয়ব আমার পিছনে ধাওয়া করেছে। সেটি ভয়ঙ্কর রূপ নিয়ে আমার পিছনে ছুটছে। আমি দৌড়াতে দৌড়াতে হুমড়ি খেয়ে পড়ে যাই। তারপর সেই অবয়বটি আমার কাছে এসে বলছে, এবার তোকে পেয়েছি, বলে অবয়বটি আমার গলা চেপে ধরে। আমি প্রাণপণে চেষ্টা করছি বাঁচার জন্য। এক পর্যায়ে আমি কবিরাজের দেওয়া পানি ছিটিয়ে দিতেই অবয়বটি আমাকে ছেড়ে দেয়। আমি আবার উঠে দৌড়াতে শুরু করি। তারপর আমার সামনে এক পরিচিত বোনের বাড়ি দেখতে পাই। আমি তার দরজায় নক করতেই দরজা খুলে দেয়। আমি তাকে বলছি, আপু আমি আজ রাতটা এখানে থাকতে চাই। সেই বোনটি বললে, আয়, ঘরের ভেতরে আয়, বলে আমাকে বলল, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আর গালে কিসের দাগ? আমি বললাম, কিছু না, রাস্তায় হোঁচট খেয়েছিলাম তো। এই বলে কোনো মতে পার করলাম। তারপর আমাকে সেই আপুটি তার ভাইয়ের সাথে একটি রুমে থাকতে দিল। বলে রাখা ভালো, আমি যেই পাশটাতে শুয়েছিলাম সেখানে একটি জানালা ছিল, আর আমার পাশে সেই ভাইটি ছিল। তো আমি নিজেকে শান্ত করে শুয়ে পড়লাম। তারপর মাঝরাতে হঠাৎ দেখলাম জানালাটা খোলা, আর জানালার ওই পাশে সেই কালো অবয়বটি। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই অবয়বটি আমার গলা চেপে ধরে। আমি সাথে সাথে হাত পা ছড়াতে থাকি। তখনই আমার পাশে সেই ভাইটি লাফ দিয়ে উঠে চিৎকার করতে থাকে।
তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে দৌড়ে তার রুমে যায়। ততক্ষণে সেই অবয়বটি আমাকে ছেড়ে চলে যায়। সবাই আসার পর এইসব জানতে পারে। পরদিন সকালে আমি বাসায় ফিরে আসি। সেদিন থেকে আমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সেদিনই কবিরাজটি আমার বাসায় আসে। আমি রুমে একা ছিলাম। এসে আমাকে বলছে, "তোমাকে আগেই বলছি পারবে না, তাও তুমি গেলে।" তারপর কবিরাজ আমাকে পানি পড়া দিয়ে চলে যায়। আমি বিছানায় পড়েছিলাম কয়েক সপ্তাহ। আমি সুস্থ হওয়ার পর সেই জমিতে গেলাম যেখানে কবিরাজটি ছিল। সেখানে গিয়ে দেখি না আছে কোনো ঘর, না আছে কোনো মানুষ। তারপর মানুষের কাছে জানতে পারলাম তিনি চলে গেছে। এরপর আমি আর এসব শেখার চেষ্টা করিনি। সেই রাতে কালো অবয়বটি এখনো আমাকে দেখা দেয়, আমাকে ক্ষতি করার চেষ্টা করে।